Assalamu alaikum. Welcome everybody to the session. So today we are going to start the new chapter or new topic, and that is the financial market. So and the name of the chapter is already you can find on the book, page number 88. The financial markets and investment banking process. This is the name of the chapters. And in this chapter, we'll focus on the financial market. What does it mean? Different kinds of financial market and functions of financial market in Bangladesh. So I will get some idea about the financial market in detail. So financial market বলতে আমরা কি বুঝি সেটা আলাপ করব এবং বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল মার্কেট যে রয়েছে টাইপস সেগুলো নিয়ে আমরা আইডিয়া নিব। So first of all we have some idea about the market. আমরা মার্কেট বলতে বুঝি এটা পড়াশোনা না করলেও আমরা বুঝে থাকি where some buyer and seller get together and they can purchase and sell, and there may be a place or may not. তার মানে কমোডিটি মার্কেট সম্পর্কে এই আইডিয়াটি আমাদের রয়েছে, যেখানে আমাদের ফ্রি এন্ট্রি ফ্রি এক্সিট থাকবে, বায়ার্স থাকবে, সেলার থাকবে, গুডস কমোডিটি থাকবে, এগুলি ট্রেড হবে, পারচেজিং এন্ড সেলিং হবে। দ্যাট ইজ দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট। এটা পার্টিকুলার প্লেস থাকতে পারে, নাও থাকতে পারে। এই অ্যাক্টিভিটিস গুলি যেখানে হবে দ্যাট ইজ দ্য মার্কেট। এই আইডিয়াটা আমাদের আগে থেকেই ছিল, এটা মার্কেট বলতে আমরা বুঝি। But in this course we'll focus on the financial market, not commodity market. আমরা আলাপ করব যে মার্কেট সেটা হলো ফাইন্যান্সিয়াল মার্কেট। তার মানে ফাইন্যান্সিয়াল মার্কেট ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম দ্য কমোডিটি মার্কেট। কমোডিটি মার্কেটে যেগুলি হয় গুডস, তারপরে সার্ভিস যেগুলি ট্রেড হয় সেগুলি এখানে হবে না, এটা হবে একটু ডিফারেন্ট। এটার নাম যেহেতু ফাইন্যান্সিয়াল মার্কেট, তার মানে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস উইল বি ট্রেডেড হিয়ার। All the financial instruments, securities, or the financial assets, these are the commodity in financial market. তাহলে ফাইন্যান্সিয়াল মার্কেটে কি কি ট্রেড হবে? এক কথায় আমরা যদি বলি সিকিউরিটিজ, অন্য কথায় বললে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস or financial instruments. So these are the instruments that will be traded in the financial market. তাহলে এটাকে যদি আমরা ডিফাইন করতে চাই, financial market is a market where the financial instruments or the securities are traded. And question হলো এই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বা সিকিউরিটি বলতে আমরা কি বুঝি? এগুলির নাম বললে হয়তো আমরা অনেকেই চিনবো, যে আমরা শেয়ার বলতে পারি, আমরা বন্ড বলতে পারি, ডিবেঞ্চার বলতে পারি, আমরা ট্রেজারি বিল বলতে পারি, তারপরে বিভিন্ন ধরনের সিকিউরিটিজ, কমার্শিয়াল পেপার। তো এরকমের যত ধরনের শর্ট টার্ম লং টার্ম সিকিউরিটিজ রয়েছে আর ফাইন্যান্সিয়াল অ্যাসেট রয়েছে, এগুলিকে আমরা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হিসেবে আইডেন্টিফাই করতে পারি। এবং এগুলি যেখানে ট্রেড করা যাবে, যেখানে বাইং এন্ড সেলিং হবে, সেটাকে আমরা ফাইন্যান্সিয়াল মার্কেট হিসেবে বলবো। এবং এই ফাইন্যান্সিয়াল মার্কেট ডাজন্ট মিন দেয়ার উইল বি এ পার্টিকুলার প্লেস, পার্টিকুলার বিল্ডিং, এরকমের স্ট্রাকচার থাকতে হবে, নট নেসেসারি। এগুলি ট্রেডিং যেখানেই হবে, যেই প্লেসে হবে, অনলাইনে হবে, or whatever the place or no place exists, these activities or this trading activities is considered as financial market. So সেক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসেবে বাংলাদেশের যদি বলি যে ফাইন্যান্সিয়াল মার্কেট বলতে আসলে আমরা তাহলে কোনটাকে বুঝি, তো আপনি সহজেই বুঝবেন যে শেয়ার যদি আপনি কিনতে চান, এটা যেহেতু একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, আপনি শেয়ার কিনতে হলে কোথায় যাবেন, কি করবেন? আপনি যদি যেটা সবাই চিনে মনে করেন সঞ্চয়পত্র, যে গভর্নমেন্ট সেভিংস সার্টিফিকেট, এই সেভিংস সার্টিফিকেট কিনতে হলে আপনি কোথায় যাবেন, কোত্থেকে কিনবেন? তার মানে আপনি ব্যাংকে যাচ্ছেন। আচ্ছা, আপনি শেয়ার কিনতে হলে আপনি কোথায় যাবেন? শেয়ার মার্কেটে যাবেন। আপনি নট ডিরেক্টলি শেয়ার মার্কেট, আপনি কোন সিকিউরিটি এক্সচেঞ্জ হাউস বা যেগুলি রয়েছে ট্রেডার, এখানে আমরা যাচ্ছি। তাহলে এরাই হলো পার্ট অফ ফাইন্যান্সিয়াল মার্কেট। তাহলে আপনি সেভিংস সার্টিফিকেট কেনার জন্য যাচ্ছেন ব্যাংকে, তাহলে ব্যাংক ইজ এ ফাইন্যান্সিয়াল মার্কেট। আপনি শেয়ার কেনার জন্য যাচ্ছেন কোথায়?
ব্রোকারেজ হাউস, তাহলে এটি একটি ফাইন্যান্সিয়াল মার্কেট। তাহলে এই ফাইন্যান্সিয়াল মার্কেটে কি ট্রেড হচ্ছে? ট্রেড হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, এই যে শেয়ার, এই যে মানে সেভিং সার্টিফিকেট, এই যে ট্রেজারি বিল, এই যে কমার্শিয়াল পেপার, এই যত ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে, দিস আর দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট। তো মানে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, and it will be traded in the financial market. You got the idea about the financial market? Yes, sir. Yes, তাহলে sir. এই ফাইন্যান্সিয়াল সিকিউরিটিজ, এই সিকিউরিটিজ বলতে কিন্তু আমরা অ্যাসেট কে বুঝি এখানে, ফাইন্যান্সিয়াল অ্যাসেট গুলিকে আমরা এক কথায় সিকিউরিটি বুঝি। সিকিউরিটি বললে সকল অ্যাসেট কে মিন করে, মানে শেয়ার কেও মিন করে, এটা সেভিং সার্টিফিকেট কেও মিন করে, যত ধরনের আছে সবগুলি হলো কমন টার্ম হলো সিকিউরিটিজ অথবা ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। তো এখন এগুলি যেখানে ট্রেড হবে, দ্যাট ইজ দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট। এক্সাম্পল কি বললাম? ব্যাংক, শেয়ার মার্কেট, ব্রোকারেজ হাউস, এগুলি হলো এক্সাম্পল অফ ফাইন্যান্সিয়াল মার্কেট। তো এবারে আমরা আসি বাংলাদেশের এই ফাইন্যান্সিয়াল মার্কেট, হাউ মেনি টাইপস আর দেয়ার, এখানে কত ধরনের ফাইন্যান্সিয়াল মার্কেট রয়েছে সেটি যদি আমরা একটু ডিসকাস করি। 2 types, sir. অনেকগুলি টাইপই রয়েছে। টাইপস অফ ফাইন্যান্সিয়াল মার্কেট, বইয়ের পেজ নাম্বার 93। মানি মার্কেট ভার্সাস ক্যাপিটাল মার্কেটস, এটি অনেকেই হয়তো জেনে থাকবেন। তো এই মানি মার্কেট কোনটি এবং ক্যাপিটাল মার্কেট কোনটি, এটি আমরা শুনলেই সহজেই বুঝতে পারবো। So money market is that market where the short-term financial instruments are traded. তো মানে এক কথায় আমরা বুঝবো এই মার্কেটে শর্ট টার্ম ইনস্ট্রুমেন্ট গুলি ট্রেড হবে। শর্ট টার্ম বলতে the maturity of the securities will be maximum 1 year or less than 1 year. 1 বছর বা তার কম সময়ের সিকিউরিটি গুলি যেই মার্কেটে ট্রেড হবে সেটি হলো মানি মার্কেট। ওকে, এক্সাম্পল কোথায়? এক্সাম্পল মানি মার্কেট কোথায়? এখন শর্ট টার্ম সিকিউরিটি কোনগুলি সেটি আগে আমাদের চিনতে হবে। তার মানে 1 বছর বা তার কম সময়, তার মানে কি 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, ম্যাক্সিমাম 1 ইয়ার হতে পারে। এরকমের সিকিউরিটির এক্সাম্পল কি? এগুলা এরকমের হলো সিকিউরিটি এক ইয়ার আছে, 3 মাস 6 মাস মেয়াদি যেগুলা। কোনগুলি, দুই একটা নাম বলেন। এই যে ব্যাংকে যে মানুষ সেভিংস ডিপোজিট করে, যে 3 মাস 6 মাস মেয়াদি, 1 বছর মেয়াদি, এগুলা তো সাধারণত মানি মার্কেটে ই করা হয়। ক্যাপিটাল মার্কেটটা তো যেটা আমাদের সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের মাধ্যমে যে ট্রানজাকশন গুলা হয়, শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, ওগুলা ক্যাপিটাল মার্কেটে লেনদেন হয়। যেগুলি শর্ট টার্মের, ঠিকই বলেছেন, যেগুলি শর্ট টার্ম বলে 3 মাস 6 মাস, ফর এক্সাম্পল ট্রেজারি বিল, টি বিল বলে, ট্রেজারি বিল। তো তারপর এগুলি বিল অফ এক্সচেঞ্জ, হ্যাঁ, এগুলির মেয়াদ কিন্তু থাকে এরকমের 3 মাস 6 মাস 1 বছর। তো এখন আপনি যদি ট্রেজারি বিল কিনতে চান, বাংলাদেশ ব্যাংক এর থ্রুতে কিনতে হবে আপনাকে। তো এখন কমার্শিয়াল ব্যাংকগুলি বাংলাদেশ ব্যাংক থেকে কিনে এগুলি, তো এগুলির অকশন হয়, সেখান থেকে কেনা যায়। তো এই যে ট্রেজারি বিল ইজ এ এক্সাম্পল অফ শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। ইউ গট দি পয়েন্ট? তো এখন এটি যেখানে ট্রেড হবে সেটি হলো মানি মার্কেট। কোথায় ট্রেড হবে? ব্যাংকে হবে। তাহলে ব্যাংক ইজ দ্য এক্সাম্পল অফ মানি মার্কেট। আর যেখানে লং টার্ম সিকিউরিটিজ ট্রেড হবে, দ্যাট ইজ দ্য ক্যাপিটাল মার্কেট। লং টার্ম সিকিউরিটিজ, the maturity of the security will be 1 year, এর বেশি হতে হবে, more than 1 year, তার মানে 2 বছর 5 বছর 10 বছর এরকমের ম্যাচুরিটি হবে যেসব সিকিউরিটি। এরকমের কোন ধরনের সিকিউরিটি রয়েছে? এটি বন্ড হতে পারে, এটি হতে পারে বন্ড, এটি হতে পারে ডিবেঞ্চার। তার মানে একটি বন্ড কিনলে বন্ডের ম্যাচুরিটি কত? সে 5 ইয়ার্স।
তারপরে 10 বছর, এরকম বিভিন্ন মেয়াদেরই হতে পারে। তো সেগুলি হলো সবই লং টার্ম ইনস্ট্রুমেন্ট। এখন এটি কোথায় ট্রেড হবে? এখন শেয়ার 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 কোথায় ট্রেড হবে? এটা শেয়ার, হলো ক্যাপিটাল মার্কেটে। তার মানে এটি হলো এক্সাম্পল অফ ক্যাপিটাল মার্কেট। তার মানে যেখানে এই লং টার্ম সিকিউরিটি গুলি ট্রেড হবে। এটি যদি ব্যাংকে হয় সেক্ষেত্রে ব্যাংকও আবার ক্যাপিটাল মার্কেট হবে সেক্ষেত্রে। তার মানে ইনভেস্টমেন্ট ব্যাংক মনে করেন বা এই যে মার্চেন্ট ব্যাংক, তারা কিন্তু এই শেয়ার ট্রেড গুলি করে থাকে। যাদের শেয়ার আছে সব ডিপার্টমেন্টেরই আবার ক্যাপিটাল মার্কেটে ওদের ব্রোকারেজ হাউস আছে। জি জি। তো এরকমের ব্যাংকেরই আলাদা ইনস্টিটিউশন থাকে ব্যাংকের নামেই। তো সেটি হলো ইনভেস্টমেন্ট ব্যাংক বলে বা মার্চেন্ট ব্যাংক ফাংশন। সো এরা এই কাজগুলি করে থাকে, শেয়ার ট্রেডিং এর এই কাজগুলি করে থাকে। তো এটা আমরা এখান থেকে ক্লিয়ার যে মানি মার্কেট যেখানে শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ট্রেড হয়, এবং ক্যাপিটাল মার্কেট যেখানে লং টার্ম ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ট্রেড হয়। ওকে। জি স্যার। এবং শর্ট টার্ম কোনগুলি, লং টার্ম কোনগুলি, সেগুলি আমরা ডিফারেন্সিয়েট করলাম। এক কথায় পার্থক্য করার জন্য মনে রাখতে হবে যেগুলি 1 বছরের বেশি ম্যাচুরিটি, দোজ আর পার্ট অফ লং টার্ম। আর ম্যাক্সিমাম 1 ইয়ার or less than 1 year, এই সিকিউরিটি গুলি হলো শর্ট টার্ম। তাহলে আমরা মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট সম্পর্কে আইডিয়া পেলাম, এবং বাংলাদেশে কমার্শিয়াল ব্যাংকগুলি, ইনভেস্টমেন্ট ব্যাংকগুলি এক্ষেত্রে রোল প্লে করে থাকে। তারপরে আমরা দেখব ডেট মার্কেট এন্ড ইকুইটি মার্কেট। ডেট মার্কেট এন্ড ইকুইটি মার্কেট। তো এখানে ডেট বলতে আমরা কি বুঝি? ডেট বলতে আমরা বুঝি লোন। তো এখন এই লোন ট্রেডিং হয় যেই মার্কেটে সেটি হলো ডেট মার্কেট। ইকুইটি মার্কেট, ইকুইটি বলতে মিন করে শেয়ার, তার মানে শেয়ার ট্রেড হয় যেই মার্কেট সেটি হলো ইকুইটি মার্কেট। তার মানে মার্কেটকে যদি আমরা এভাবে আলাদা করি, ডেট মার্কেট, ইকুইটি মার্কেট, সেক্ষেত্রে আমরা ডেট মার্কেট বুঝবো যেখানে লোন বা ডেট ইনস্ট্রুমেন্ট ট্রেড হবে। ডেট ইনস্ট্রুমেন্টের মধ্যে শুধু লোন না, বন্ড এগুলিও ডেট, ডিবেঞ্চার এগুলিও ডেট। আর ইকুইটি, ইকুইটি হলো ইউনিট অফ ওনারশিপ, মানে শেয়ার। শেয়ার এটি প্রাইমারি, সেকেন্ডারি, অথবা এটি কমন শেয়ার, এটি প্রেফার্ড শেয়ার, হোয়াট এভার দ্য টাইপস, সবই ইকুইটি। এবং এই ইকুইটি মার্কেটে কি হবে? ইকুইটি ট্রেড হবে। এগুলি শর্ট নোটেও আপনারা দেখবেন ডেফিনিশন গুলি দেওয়া আছে, মনে রাখার জন্য 1-2 লাইন করে লেখা আছে। So equity market, financial markets in which corporate stocks are traded. এক কথায় corporate stocks are traded, that is the equity market. And where the loans are traded, that is the debt market. It will debt and equity difference. এরপরে আমরা ডিফারেন্সিয়েট করব প্রাইমারি মার্কেট এন্ড সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট বলতে কি বোঝায় এবং সেকেন্ডারি মার্কেট বলতে কি বোঝায়? এটি আপনারা নাম শুনে থাকবেন। প্রাইমারি মার্কেট হলো where the securities are traded for the first time. Primary market is a market where the securities are traded for the first time or newly issued securities are traded. For example, কোনো কোম্পানি নতুন আসলো মার্কেটে, মানে পাবলিক মার্কেটে আসলো, সেক্ষেত্রে তারা নতুন শেয়ার ইস্যু করলো, আইপিও যেটিকে বলা হয়, ইনিশিয়াল পাবলিক অফারিং। এর আগে তারা শেয়ার মার্কেটে ছিল না, নতুন আসলো বা নতুন শেয়ার ইস্যু করলো। এখন এটি যেই মার্কেটে হবে সেটিকে বলে প্রাইমারি মার্কেট, এবং এই নিউলি ইস্যুড এই শেয়ারগুলিকে বলা হয় প্রাইমারি শেয়ার। তার মানে ইট ওয়াজ নট ট্রেডেড ইন দ্য মার্কেট আর্লিয়ার, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইট ইজ ইস্যুড ইন দ্য মার্কেট এন্ড ট্রেডেড। এটি হলো প্রাইমারি শেয়ার, এন্ড এই মার্কেটকে বলা হয় প্রাইমারি মার্কেটস। And secondary market কোনটি? Where the existing securities are traded
where the existing securities already in the market, shares are already in the market, it is traded. এই যে মার্কেটে হয় সেটি হলো সেকেন্ডারি মার্কেট। তার মানে যেটি অলরেডি মার্কেটে আছে, এটি আপনি হয়তো আজকে কিনলেন, কালকে আবার বিক্রি করে দিলেন, আর একজন এটি কিনলো, সে আবার সেল করে দিল। তার মানে রেগুলারলি the hands are changing. এই মার্কেটকে বলা হয় সেকেন্ডারি মার্কেট। সেকেন্ডারি মার্কেট আর those market where the securities, where the existing securities are traded, যেগুলি এক্সিস্টিং মানে অলরেডি ইন দ্য মার্কেট, সেগুলি ট্রেড হবে যেই মার্কেটে, সেটি হবে সেকেন্ডারি মার্কেট। তাহলে আপনি যদি শেয়ার, নতুন শেয়ার কিনতে চান যেগুলি আগে মার্কেটে ছিল না, কোম্পানি নতুন ইস্যু করলো, এই শেয়ারগুলি কোথায় পাওয়া যাবে? প্রাইমারি মার্কেটে। আপনি যদি যে কোনো শেয়ার কিনতে চান যেগুলি মার্কেটে আছে, সেগুলি কিনতে হলে আপনি কোথায় যাবেন? সেকেন্ডারি মার্কেটে। So this is the basic difference between primary and secondary markets. Example কি তাহলে প্রাইমারি সেকেন্ডারি মার্কেটের এক্সাম্পল? মানে প্রাইমারি শেয়ার, সেকেন্ডারি শেয়ার কোথায় পাওয়া যাবে? দ্যাট ইজ দ্য এক্সাম্পল। এগুলি কোথায় পাওয়া যায়? যে ব্রোকারেজ হাউসে পাবেন, মানে শেয়ার মার্কেটে পাবেন। তো এই শেয়ার মার্কেট ইজ দ্য প্রাইমারি মার্কেট, শেয়ার মার্কেট ইজ দ্য সেকেন্ডারি মার্কেট। দিস ইজ দ্য এক্সাম্পল। সবাই বুঝছেন? জি স্যার। Yes, sir. আরেকটি মার্কেট আছে, এটি হয়তো ওয়েল নোন না, সবাই চিনি না, সেটা হলো ডেরাইভেটিভস মার্কেট। এই ডেরাইভেটিভস মার্কেটটা কি? where the financial derivatives, কিছু ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস রয়েছে যেগুলির নাম হলো অপশন, ফিউচার্স। এগুলি যেই মার্কেটে ট্রেড হয় সেটিকে বলে ডেরিভেটিভস মার্কেট। এখন অপশন, ফিউচার এগুলি আলাদা সিকিউরিটিজ, এগুলি এই মার্কেটে ট্রেড হয়। তো এটি নর্মালি খুব ওয়েল নোন না বাংলাদেশে এই মার্কেটটা। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি এই মার্কেটে এদের রোল বেশি, তারা এগুলি এইসব সিকিউরিটি পারচেজিং বা ট্রেডিং করে থাকে। তারপরে আমরা আর একটি মার্কেটের কথা বলবো, সেটি হলো ফরেন এক্সচেঞ্জ মার্কেট। ফরেন এক্সচেঞ্জ মার্কেট কোনটি? where the foreign currencies are traded, where the foreign currencies are traded, that is called foreign exchange market. আচ্ছা, তার মানে আমরা যদি ডলার কিনতে চাই, ডলার সেল করতে চাই, আমরা কোথায় যাব? মার্কেটে যেতে হবে। যেই মার্কেটে যাব সেই মার্কেটকে বলে ফরেন এক্সচেঞ্জ মার্কেট। তার মানে ট্রেডিং কারেন্সিস অফ ডিফারেন্ট কান্ট্রিজ, এটি যেই মার্কেটে পাওয়া যাবে সেটি হলো ফরেন এক্সচেঞ্জ মার্কেট। ওকে, সবাই বুঝছেন? জি স্যার। জি স্যার। তাহলে ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে আমরা একটা ওভারঅল আইডিয়া পেলাম, এবং বাংলাদেশের এই যে ফাইন্যান্সিয়াল মার্কেট রয়েছে এগুলির বিভিন্ন নামে টাইপস, সেগুলি আমরা দেখলাম। এবারে আমরা দেখব ইম্পর্টেন্স অফ ফাইন্যান্সিয়াল মার্কেট। ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে কোনো প্রশ্ন থাকলে বা না বুঝলে বলতে পারেন। স্যার ফরেন মার্কেটটা বললেন যেটা, স্যার এটা বইয়ে কোন পৃষ্ঠা দেখি নাকি? ফরেন এক্সচেঞ্জ, ওটা ওই ডেরিভেটিভস এর মধ্যেই, এই জন্য আলাদা লেখা নাই, আমি বললাম আপনাদেরকে মনে রাখবেন বা লিখে রাখেন। ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ফরেন এক্সচেঞ্জ বলতে কারেন্সি, এই কারেন্সি যেই মার্কেটে ট্রেড হবে সেটি হলো ফরেন এক্সচেঞ্জ মার্কেট। So now we'll talk about the importance of financial market. Financial market এর ইম্পর্টেন্স কি, এটি ছাড়া চলবে কিনা, এর গুরুত্ব কতটুকু।
আচ্ছা, আমরা যদি এখন বলি যে আসলে এই ফাইন্যান্সিয়াল মার্কেট যদি না থাকতো বা এটি ছাড়া কি আমরা আমাদের ইকোনমি চলতে বা অপারেট করতে পারবো কিনা, এটা একটা বিগ কোয়েশ্চেন। তো বা ইটস এ ম্যাটার অফ ডিসকাশন বা ডিবেট, যে আদার দ্যান ফাইন্যান্সিয়াল মার্কেট ক্যান আওয়ার ইকোনমি বি অপারেটেড। সো ফাইন্যান্সিয়াল মার্কেট যদি না থাকতো আমরা আমাদের ইকোনমি রান করতে পারতাম কিনা, কি মনে হয় আপনাদের কাছে? স্লো হইতো স্যার, ইকোনমি স্লো হইতো, রান করতে পারতাম না। ফাইন্যান্সিয়াল মার্কেট তো আসলে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলি এখানে রোল প্লে করে। আমরা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলতে আমরা কি বুঝি? একটা হলো ব্যাংকিং আর একটা হলো নন ব্যাংকিং, এনবিএফআই, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। তার মানে ব্যাংকিং বলতে আমরা যারা ডিপোজিট টেকিং এন্ড প্রোভাইডিং লোন এই কাজগুলি করে, টেকিং ডিপোজিট, প্রোভাইডিং লোন। ক্যাশ ট্রানজাকশন। হ্যাঁ, এই ইনস্টিটিউশন গুলি হলো ব্যাংকিং, আর এইগুলি যারা না করছে সেগুলি তো নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। তো এখন এই নন টোটাল, ব্যাংকিং তো স্যার লোনও দিচ্ছে। জি, নন ব্যাংকিং এখন তো ব্যাংকিং কাজও করে, তারা ইভেন কনজিউমার লোনও দেয়, সেটিও আছে। তো এখন এই টোটাল যে ইনস্টিটিউশনস গুলি, এদের যে ফাংশন, মানে এরা যা করে, দ্যাট ইজ দ্য ফাংশন অফ ফাইন্যান্সিয়াল মার্কেট। তাহলে ফাইন্যান্সিয়াল মার্কেটের ফাংশন বলতে এই ইনস্টিটিউশন গুলি যা করে সেটাই। এখন আমরা যদি দেখি এরা কি করে, আপনি যদি ব্যাংকের এক্সাম্পল দেই আমরা বোঝার জন্য, যে ব্যাংকগুলি কি করে, লোকজনের কাছ থেকে ডিপোজিট কালেকশন করে, তাই তো, আর সেগুলি আবার লোকজনকে আবার লোন হিসেবে দেয়। দিস ইজ দ্য বেসিক ফাংশন অফ কমার্শিয়াল ব্যাংক। তার মানে ফ্লো অফ ফান্ডস, এখানে ফান্ড ফ্লো হয়, ফান্ড ইনফ্লো হয় অথবা আউটফ্লো হয়, দুইটাই হয়। ব্যাংক যখন ডিপোজিট কালেকশন করে তখন কি হয়, ফান্ড ইনফ্লো হয়, আর যখন সে লোন হিসেবে দেয় তখন এটা হলো ফান্ড আউটফ্লো। এখন এই কাজটি করলে এখানে হলো দুইটি দিক, মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের লাভ কি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের এখানে বেনিফিট কি, আর একটা হলো যারা এখানে পার্টিসিপেট করবে মানে ক্লায়েন্টস, তাদের বেনিফিট কি। এখন আপনি হয়তো, এখন তো গভর্নমেন্টের রুলস হলো 9%, 6%। তার মানে আপনি যে লো ডিপোজিট যখন কালেকশন করবেন তারপরে আপনাকে 6% মিনিমাম দিতে হবে। আপনি যখন লোন দিবেন আপনার লোনের ইন্টারেস্ট রেট আপনি ম্যাক্সিমাম 9% নিতে পারবেন, এটা একটা জেনারেল রুল। দেখুন, তাহলে আপনি মানে ব্যাংক আর কি, আপনি বলতে এখানে ইনস্টিটিউশন, তো ইনস্টিটিউশন এখানে কি করলো, ফান্ড আউটফ্লো করলো আর কি, মানে লোন দিল কত পার্সেন্ট রেটে, 9%। আর সে যে ডিপোজিট হোল্ডারের কাছ থেকে নিয়েছিল ইনফ্লো, সেখানে তার খরচ কস্ট অফ ফান্ড হলো 6%। তাহলে ব্যাংকের স্প্রেড, এটাকে স্প্রেড বলে আর কি, মানে ডিফারেন্সকে বলে স্প্রেড। এখন এটা কত পার্সেন্ট হলো, মানে ইনস্টিটিউশনের লাভ কত, 3%। আচ্ছা, এই 3% হলো ব্যাংকের স্প্রেড, বা মানে একটা ইনস্টিটিউশনের এখানে ইন্টারমিডিয়ারি হিসেবে তার গেইন। সে কিন্তু আসলে এখানে মানে ইন্টারমিডিয়ারি হিসেবে রোল প্লে করছে, মানে একজন এটা নিচ্ছে আর একজনকে দিচ্ছে, কাজ হলো এটা। তো এই কাজ করতে গিয়ে সে এখান থেকে তার গেইন হচ্ছে 3%। তো এটাই হলো, এই যে ফাংশনটা বললাম, এটাই হলো ফাংশন অফ ফাইন্যান্সিয়াল মার্কেট। মানে ফাইন্যান্সিয়াল মার্কেটে যে ইনস্টিটিউশন গুলি রোল প্লে করে তারা এই কাজগুলি করে। এটাকে আমরা যদি আবার একটু কনসেপচুয়ালি বইয়ের ভাষায় বলি, যে এখানে একটা পার্টি যাদের কাছে হিউজ টাকা রয়েছে
savers unit or who have savings. And এটা হলো surplus unit, এদেরকে বলা হয় people or the institution who have surplus fund, they are the surplus unit. এটা হলো একটা গ্রুপ। আর who have shortage of fund, তারা হলো ডেফিসিট ইউনিট। মানে এই ইউনিটের মধ্যে ইন্ডিভিজুয়াল হতে পারে, ইনস্টিটিউশন হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, ফরেনার হতে পারে, এনি পার্টি ক্যান বি ইনভলভড। মানে ইউনিট বলতে এরা সবাই, মানে একটা হলো সারপ্লাস ইউনিট, একটা হলো ডেফিসিট ইউনিট। তো সারপ্লাস ইউনিটে যারা, এরা কি করবে, ফান্ড ফ্লো করবে কোথায়, ফাইন্যান্সিয়াল মার্কেটে, এই ইনস্টিটিউশনে, এখানে ডিপোজিট করবে। তার মানে দে আর ফ্লোয়িং ফান্ড টু দা ফাইন্যান্সিয়াল মার্কেট, পুশিং ফান্ড। আর ডেফিসিট ইউনিট, দে আর টেকিং ফান্ড ফ্রম দা ফাইন্যান্সিয়াল মার্কেট। এবং এই যে দুইটা গ্রুপ, এই দুইটা গ্রুপের মধ্যে কমিউনিকেশন, ইন্টারমিডিয়েশন করে দিচ্ছে কে, সেটা হলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। সে এদের মধ্যে একটা মেকিং ব্রিজ, মেকিং কমিউনিকেশন, এটা করে দিচ্ছে। এটা হলো ফাইন্যান্সিয়াল মার্কেটের রোল। তাহলে এখানে আমরা যদি বলি ইম্পর্টেন্স অফ ফাইন্যান্সিয়াল মার্কেট, ইফ ইউ টক অ্যাবাউট, তাহলে প্রথমেই বলতে হয় যে উইদাউট ইন্টারমিডিয়েশন এই ফান্ড ফ্লো ইজ নট পসিবল। কারণ যাদের কাছে টাকা রয়েছে আর যাদের কাছে টাকা নাই, এই যে দুইটা ইউনিট বা দুইটা গ্রুপ অফ পিপল, তাদের মধ্যে তো কমিউনিকেশন পসিবল না। আর যদি পসিবল হয়, যে আপনি চিনেন ওর কাছে টাকা আছে, আপনি চাইলে কি সে টাকা দিবে আপনাকে বিজনেস করার জন্য? সে তো দিবে না, কারণ তার সিকিউরিটি থাকবে না। সিকিউরিটি থাকবে না, মানে ট্রাস্ট নাই এখানে। হি উইল নট ট্রাস্ট ইউ, মানে কেউ কাউকে ট্রাস্ট করবে না এখানে। এই জন্য সে কিন্তু আবার এই একটা ইনস্টিটিউশনকে টাকাটা দিবে, এটাকে ট্রাস্ট করবে, বিকজ ইট ইজ রেকগনাইজড বাই গভর্নমেন্ট এন্ড বাংলাদেশ ব্যাংক এটাকে মনিটর করবে। এই কারণে সে এখানে টাকা কিন্তু সে উইদাউট এনি হেজিটেশন সে ডিপোজিট করবে, কিন্তু আপনাকে হয়তো সে টাকা দিতে চাইবে না। তাহলে এই ফাইন্যান্সিয়াল মার্কেটের ইম্পর্টেন্স এর জন্য, যে উইদাউট ফাইন্যান্সিয়াল মার্কেট দিস ফান্ড ফ্লো অফ ফান্ডস ওয়াজ নট পসিবল, এটা পসিবল ছিল না। এবং সেক্ষেত্রে এই ফান্ড ফ্লো না হলে সমস্যা কি, না হলে বিজনেস অপারেশনস, ইকোনমিক অ্যাক্টিভিটিস, ইট উইল নট বি পসিবল। কারণ সকল বিজনেস অ্যাক্টিভিটিসই তো ফান্ড ফ্লো থাকতে হবে। কারণ ফান্ড ফ্লো বাই যে মানির হাত বদল, এক্সচেঞ্জ অফ হ্যান্ডস, এটি যত বেশি হবে তত ইকোনমিক অ্যাক্টিভিটিস, তত বেশি বিজনেস, তত বেশি সেভিংস, তত বেশি ডেভেলপমেন্ট। তার মানে একটার সাথে আরেকটি রিলেটেড। এই জন্য ফাইন্যান্সিয়াল মার্কেট ইজ প্লেইং অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ইকোনমিক ডেভেলপমেন্ট, সেটা আমরা বলতে পারি, বিকজ দে আর মেকিং ইন্টারমিডিয়েশন between the surplus unit and deficit unit, and through this intermediation the funds inflow from the surplus unit to the financial institutions, and from financial institution to the deficit units. Yes. So in this way the wealth or distribution of wealth in the society is ensured. মানে সোসাইটিতে তো আমরা বর্তমানে রিচ পুর গ্যাপ বা ওয়েলথ ডিস্ট্রিবিউশনের যে মিসম্যাচ, এটা যে আমরা ইভেনলি ডিস্ট্রিবিউটেড না, এটা তো আমরা দেখতে পাই যে ধনী দিন দিন ধনী হচ্ছে, গরিবের সংখ্যা বাড়ছে। এটার কারণটা তো মানে একবারে বেসিক কারণ, যে ওয়েলথ ইজ কনসেন্ট্রেটেড টু এ পার্টিকুলার পিপল। তো এটা তো ওয়েল ডিস্ট্রিবিউটেড না। তো এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের থ্রুতে দুইটা কাজই হয়, এক হলো সম্পদ ধনীদের কাছে যায়, এই কাজটাও হয়, আবার অনেক সময় টু সাম এক্সটেন্ট এই ডিস্ট্রিবিউশনটাও হয়। তো দুইটা কাজ কিভাবে হয়, প্রথমে যদি আমরা বলি যে সম্পদ ধনীদের কাছেই যায়, তার মানে ম্যাস পিপলের কাছ থেকে সম্পদ অনলি সাম রিচ পিপল তাদের কাছে যাচ্ছে। ফান্ড ফ্লো টু দ্য ক্যাপিটালিস্ট, এটা কিভাবে হচ্ছে, মনে করেন
আপনার এই গরিব দুঃখী সবাই এক একটা ডিপিএস করলো বা সেভিংস করলো, যার মান্থলি 10,000 ইনকাম সেও একটা করলো, 20,000 ইনকাম সেও করলো, 1 লাখ টাকা ইনকাম সেও করলো। তার মানে সব লেভেলের লোকজন এই যে ডিপোজিট গুলি করলো, এগুলি ব্যাংকের কাছে ডিপোজিট যখন সে আবার এগুলি সাম আপ করে, কালেকশন করে, অ্যাকুমুলেট করে, তখন দেখা গেলো এখানে মানে 100 কোটি টাকা হয়েছে বা 50 কোটি টাকা হয়েছে। এই টাকাটা সে আবার কি করে, ব্যাংক কিন্তু এটা আবার ইনভেস্ট করে বা লোন হিসেবে আরেকটি কোম্পানিকে দেয়। একটা কোম্পানি যখন লোনের জন্য অ্যাপ্লাই করে তখন এই ব্যাংক আবার সেখানে ইনভেস্ট করে। তাহলে ব্যাংক যখন এই কোম্পানিতে ইনভেস্ট করলো 100 কোটি টাকা, তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো ইউ আর কালেক্টিং deposit from thousands of people from the society and giving this fund to a particular company. You got the point? মানে হাজার হাজার লোকের টাকা আপনি কালেকশন করে একটি কোম্পানির হাতে তুলে দিলেন। কোম্পানি এখন এই টাকা নিয়ে বিজনেস করবে, সে গার্মেন্টস করবে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি করবে, অন্য কোম্পানি করবে। এইখানে আবার এই লোকগুলি আবার কাজ করবে, তাদেরকে আবার বেতন দিবে না, তাদেরকে ওয়েজ দিবে না, তাদেরকে ডিপ্রাইভ করবে। তার মানে কি দাঁড়ালো? তার মানে হলো ওয়েলথ ইজ কনসেন্ট্রেটেড টু সাম ক্যাপিটালিস্ট, যারা আরো ধনী হচ্ছে, তাদের হাতে সম্পদগুলি যাচ্ছে এবং এই গরিবের টাকাগুলি আবার তাদের কাছে যাচ্ছে। এটি হলো ফাইন্যান্সিয়াল মার্কেটের একটি দিক, যে সোসাইটির সম্পদ ডিস্ট্রিবিউশন। এইখানে ধনী আরো ধনী হওয়া, গরিব আরো গরিব হওয়া, এই ক্ষেত্রে এদের একটা মুখ্য ভূমিকা পালন করে এই ফাইন্যান্সিয়াল মার্কেট এন্ড ইনস্টিটিউশন গুলি। কারণ আপনি তো ওই যে গরিব দুঃখীকে তো আর আপনি লোন দিচ্ছেন না। সে যখন এসে বলবে আমার কিছুই নাই, আমাকে ও তো আর বেশি চাইবে না, ও হয়তো 5,000 টাকাই চাইবে, সেটিও আপনি দিবেন না। কারণ আপনি তো ইনভেস্ট করার আগে চিন্তা করবেন সিকিউরিটি কি, যদি আর টাকা না দেয়। তার মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলি তো আর লোন এই লোকগুলিকে দিচ্ছে না। আর বলতে পারেন যে এসএমই লোন রয়েছে, সেটিও তো একটা ক্রাইটেরিয়া আছে, ওইসব লোকদেরকেই দেওয়া হয় যারা মিনিমাম ক্রাইটেরিয়া মিট আপ করে। তাহলে যারা সোসাইটির এই শ্রেণী, মানে লোয়ার ইনকাম পিপল, দে আর নট গেটিং এনি বেনিফিট ফ্রম দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট। মানে এই ফান্ড ফ্লো এই বেনিফিটটা পাচ্ছে না, কিন্তু তাদের থেকে বেনিফিটটা পাচ্ছে রিচ পিপল, বিকজ তাদের ডিপোজিট গুলি আবার যাচ্ছে কোথায়? রিচ পিপলের হাতে। এবং সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলি এই কাজটি করে দিচ্ছে, এখানে ইন্টারমিডিয়ারি হিসেবে কাজটি করে দিচ্ছে। এটি একটি দিক। আর টু সাম এক্সটেন্ট বলেছিলাম যে আপনি হয়তো এক্সাম্পল বলতে পারেন যে এক ব্যক্তি তো সে একটা ফ্রিজ কিনতে পারতো না, তার টাকা ছিল না, আমরা তার একটা ক্রেডিট কার্ড দিয়ে তার ইএমআই তে এই ফ্রিজটি কেনার ব্যবস্থা করে দিয়েছি, তার মানে কিছুটা ফান্ড তো এই লোকের হাতেও গিয়েছে। এরকমের টু সাম এক্সটেন্ট ফান্ড, এটা মানে মেডিকোর পিপল, যারা মিডিয়াম ইনকাম পিপল, তাদের কাছেও কিছুটা যায়। সেই সেন্সে ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ এটা টু সাম এক্সটেন্টে হয়ে থাকে। তো দিস ইজ দ্য অ্যাক্টিভিটিজ অফ দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট, and the intermediary is the institution and they are playing the role. সবাই বুঝছেন কি? জি স্যার। কোনো প্রশ্ন বা কমেন্ট থাকলে বলতে পারেন। স্যার, সারপ্লাস ইউনিট আর হচ্ছে ডিপোজিট ইউনিট। ডিপোজিট ইউনিট হচ্ছে আমরা যারা টাকা রাখতেছি তারা, আর জি। সারপ্লাস হচ্ছে যারা ঋণ নিচ্ছে তারা। সারপ্লাস হলো যারা ডিপোজিট রাখে, মানে যাদের বেশি টাকা আছে। জি স্যার। ডেফিসিট হলো যাদের শর্টেজ অফ ফান্ড, যারা লোন নিচ্ছে তারা। থ্যাংক ইউ স্যার। এখানে আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে এখানে আপনি খেয়াল করেন, এখানে দেখাচ্ছে সেভার্স, ইনভেস্টর, বরোয়ার, ফান্ড ফ্লো। তো এইগুলি এখানে দেখাচ্ছে। এখানে দেখেন ডাইরেক্ট ট্রান্সফার, 1 নম্বরে দেখাচ্ছে ডাইরেক্ট ট্রান্সফার। মানে কি ডাইরেক্ট ট্রান্সফার কোনটা? ওই যে আপনি আপনার ফ্রেন্ডের কাছ থেকে টাকা নিয়ে বিজনেস করলেন, এখানে কোনো মার্কেট দরকার হয়েছে? নো, না স্যার। এটা হলো ডাইরেক্ট ট্রান্সফার। তো এটাও সোসাইটিতে ডাইরেক্ট ট্রান্সফার যে হয় না তা না, এরকম অনেক বিজনেস হয়ে থাকে। তার মানে ফাইন্যান্সিয়াল মার্কেটে যদি শুধু যে ইনস্টিটিউশনের মাধ্যমে সব কাজ হয় তা না,
ডাইরেক্ট ট্রান্সফারও হয়ে থাকে, মানে সেভার্স এন্ড বড়োয়ার এদের মধ্যে ডাইরেক্ট কমিউনিকেশন এরকম হয়ে থাকে। সেকেন্ড দেখানো যেটি আছে সেটি হলো ইনডাইরেক্ট ট্রান্সফারস থ্রু অ্যান ইনভেস্টমেন্ট ব্যাংকার, যেটা আমরা এতক্ষণ ব্যাংকের এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে সেভার সে কি করে ব্যাংকের কাছে ডিপোজিট করে, আর বড়োয়ার সে কি করে ব্যাংক থেকে আবার লোন নেয়। এখানে ব্যাংক এখানে কি করে ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে। ওকে, আর থার্ডলি যে এক্সাম্পলটি দেয়া আছে ইনডাইরেক্ট ট্রান্সফার থ্রু আ ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি, এখানে ব্যাংক ছাড়া যে কেউ হতে পারে। এখানে এই কারণে মানে সেকেন্ড ওখানে স্পেসিফিক ব্যাংকের কথা বলা হয়েছে, আর থার্ড এখানে ব্যাংক, নন ব্যাংক, any kind of intermediary who are involved in this intermediation process, সবাই এখানে ইন্টারমিডিয়ারি হিসেবে যে কোনো ইনস্টিটিউশনই হতে পারে। তো সেটি এখানে আমরা থার্ড এক্সাম্পলে বা থার্ড চার্টের মাধ্যমে আমরা এখানে দেখলাম। আপনি হয়তো একটি রিয়েল এস্টেট কোম্পানিকে টাকা দিলেন, কেন টাকা দিলেন? মনে করেন ফ্ল্যাট কিনবেন বা প্লট কিনবেন বা অ্যাপার্টমেন্ট কিনবেন, যাই কিছু একটা কিনবেন। তো এখানে এসে তো আর ব্যাংক না, কিন্তু আপনি সেভার্স বা আপনি সারপ্লাস ইউনিট, আপনি টাকাটা ওই ইন্টারমিডিয়ারি ওর কাছে দিলেন, সে আবার এই টাকা দিয়ে হয়তো ল্যান্ড ডেভেলপ করলো, মানে ওইখানে আবার সে খরচ করলো। তো এখানে মানে ইন্টারমিডিয়ারি হিসেবে এখানে কোম্পানি রোল প্লে করবে। এই জন্য ইন্টারমিডিয়ারি হিসেবে যে কোনো ইনস্টিটিউশনই কাজ করতে পারে। সবাই বুঝতে পেরেছেন? জি জি স্যার। তাহলে ডাইরেক্ট ট্রান্সফার এবং ইনডাইরেক্ট ট্রান্সফার। এখন এখানে প্রশ্ন হতে পারে যে একটা ইকোনমি কি শুধু ডাইরেক্ট ট্রান্সফার দিয়ে চলতে পারে? মানে আমরা যদি ফাইন্যান্সিয়াল মার্কেটকে মানে ইগনোর করি, যে আমরা এই কারণ ইনডাইরেক্ট মার্কেটের একটি ডিসঅ্যাডভান্টেজ বা নেগেটিভ সাইড আছে, সেটি হলো এই ইন্টারমিডিয়েট গুলি থাকার কারণে। ওই যে আমরা শুরুতে বললাম 9 আর 9% 6%। এখন যে ব্যাংকে টাকা রাখছে সে কিন্তু পাচ্ছে কত? 6%, এর বেশি পাচ্ছে না। আরো আর কমে ব্যাংক গেছে থেকে স্যার। যে লোন নিচ্ছে সে কিন্তু আবার 9% দিয়ে লোন নিচ্ছে। এখন যে ব্যক্তি ব্যাংক থেকে লোন নিচ্ছে সে যদি সরাসরি ওই ব্যক্তির কাছ থেকে নিতে পারতো তাহলে তো সে 6%ই পেয়ে যেত, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে তো তার কস্ট বেড়ে যাচ্ছে। এখানে এই কস্ট বেড়ে যাচ্ছে কেন? ডিউ টু এই ফাইন্যান্সিয়াল মার্কেট, ডিউ টু এই যে ইন্টারমিডিয়ারি এখানে থাকার কারণে কস্ট বেড়ে যাচ্ছে। তার মানে এটি হলো নেগেটিভ সাইড অফ ফাইন্যান্সিয়াল মার্কেট, যেটি আমরা বললাম কস্ট বেশি হচ্ছে। তাহলে other than financial market can an economy be operated? এটা একটি বড় কোশ্চেন বা এটি রিসার্চের বিষয়। তো সেক্ষেত্রে আমাদের যে বর্তমান ইকোনমিক সিস্টেম, বর্তমান যে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার, বর্তমান ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার বলতে কি? এটিকে বলা হয় ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম, বা অনেকে মিক্সড ইকোনমিও বলে থাকে। তার মানে সকল সিস্টেমটি এখানে হলো ক্যাপিটালিস্টিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। এখানে যে ইনস্টিটিউশন গুলি এগুলিও সব একই সিস্টেমে চলে, পুঁজিবাদী ব্যবস্থা। কর্পোরেশন সিস্টেমটাই তারাই তৈরি করেছে এবং তারাই তাদের স্বার্থের কারণে তাদের তারা এগুলিকে তৈরি করেছে। কারণ ক্যাপিটালিস্টদের টার্গেটই থাকে কিভাবে আরো বড় মানে ক্যাপিটাল কালেক্ট করা যায়, মানে আরো বেশি ধনী হওয়া যায়, এবং সেটি যদি গরিবদেরকে আপনার ডিপ্রাইভ করেও হয়, মানে সোসাইটিতে যা হয় আর কি। এটি ক্যাপিটালিস্টিক ইকোনমির প্র্যাকটিক্যাল দিক, মানে প্র্যাকটিক্যালি এটি হয়। থিওরিটিক্যালি তো হয়তো বলবে যে না, গরিবদেরকে তো নিষ্পেষণ করা যাবে না, এটি আনএথিক্যাল, এগুলি বই খাতায় আছে। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখি যে গার্মেন্টস এর শ্রমিকদেরকে যখন মজুরি দেওয়া হয় না, সেটি আমরা প্র্যাকটিক্যালি দেখি। বা মিনিমাম মজুরি যখন একেবারে 6-7 হাজার টাকা দেওয়া হয় বা আরো কম দেওয়া হয়, তো এগুলি হলো প্র্যাকটিক্যাল দিক অফ দিস ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম। তো এখন এগুলি কেন হচ্ছে? আমরা যেটি বললাম এই ইন্টারমিডিয়ারির কারণে। এগুলি যদি না থাকতো তাহলে অল্টারনেটিভ অপশন কি হতো? তাহলে সেক্ষেত্রে আপনার ছোট ছোট বিজনেস করতে হবে, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, এটা এসএমই।
এইগুলি বেশি হতো, পার্টনারশিপ ডেভেলপ করতো, তার মানে কর্পোরেশন সেখানে থাকতো না। তার মানে ইফ ইউ ইগনোর কর্পোরেশন, তাহলে কি বিজনেস পসিবল? সেটা হয়তো অনেকে পজিটিভ নেগেটিভ যুক্তি দিতে পারবে, কিন্তু আমরা যেটি বলতে পারি যে কর্পোরেশন ছাড়াও একটি ইকোনমির বিজনেস, পার্টনারশিপ, বড় বড় পার্টনারশিপ, এগুলি পসিবল। তার মানে আদার দেন কর্পোরেশন অফ বিজনেস ইজ পসিবল। আর এই কর্পোরেশন থাকার কারণেই তো শেয়ার মার্কেট, তারপরে এই যে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি, এগুলি তৈরি হয়েছে। কর্পোরেশন নাই, কর্পোরেশন যদি না থাকে তাহলে তো সিকিউরিটি নাই, শেয়ার নাই, তাহলে আবার মার্কেট কোথেকে আসবে? শেয়ার মার্কেট। তার মানে এগুলি সবগুলি রিলেটেড টু কর্পোরেশন। আর এই কর্পোরেশন ইজ ইনভেন্টেড বাই দিস ক্যাপিটালিস্টিক ইকোনমি অর দ্য ক্যাপিটালিস্ট, যারা তারা এগুলি তৈরি করেছে ফর দেয়ার বিজনেস, কারণ এর মাধ্যমে তারা ক্যাপিটাল সহজে কালেক্ট করতে পারে। আর পার্টনারশিপ করলে তো আপনাকে চিন্তা করে করতে হয় যেখানে কয়জন পার্টনার, কে কত দিবে, কে মানে আরো যদি ক্যাপিটাল দরকার হয় আরো পার্টনার নিতে হবে, অথবা নিজস্ব আরো ফান্ড দিতে হবে। এগুলি অনেক টেনশনের বিষয়। এই জন্য ক্যাপিটালিস্টের কর্পোরেশন সিস্টেম চালু করে দিছে যে নো টেনশন, ওকে আলাদা করে দাও, ও নিজস্ব নামে চলবে, আর শেয়ার মার্কেট থেকে আর বন্ড ডিবেঞ্চার ইস্যু করে ফান্ড কালেক্ট করে ব্যবসা করে যাবে। তার মানে এই কর্পোরেশন, এই সিস্টেমটাই হলো এই মানে ফাইন্যান্সিয়াল মার্কেটের মানে অন্যতম এখানে মানে যারা রোল প্লে করে থাকে। তো এখন এটা বাদ দিয়ে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে উই নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্য পার্টনারশিপ, উই নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্য এসএমই মানে সোল প্রোপ্রাইটরশিপ এবং পার্টনারশিপ। এগুলি যদি আপনি প্রমোট করতে পারেন, সেক্ষেত্রে ইকোনমি ইজ পসিবল আদার দেন কর্পোরেশন, এবং সেই ইকোনমি যদি কখনো বিল্ড করা যায়, সেটি আরো বেশি ভায়াবল হবে। ভায়াবল ইন এ সেন্স, ওটা রিয়েল ইকোনমি হবে, কারণ ইট উইল নট বি এ বাবল ইকোনমি, এটা হবে রিয়েল ইকোনমি। কারণ ওখানে ট্রানজেকশন যা হবে সেটা রিয়েল হবে, কস্ট অফ ট্রানজেকশন কম হবে, প্রোডাকশন কস্ট কম হবে, ফাইন্যান্সিং কস্ট কম হবে। কারণ আমরা ওই যে বললাম ইন্টারমিডিয়ারির মাধ্যমে কস্ট বেড়ে যায় ফাইন্যান্সিং এর। এটি পসিবল, যদি এটা কেউ চিন্তা করে অল্টারনেটিভ, সেটি পসিবল। কিন্তু বর্তমান সিস্টেমে যেহেতু ইট ইজ ক্যাপিটালিস্টিক সিস্টেম, এখানে তো আর এটা কেউ চিন্তাও করবে না। এখানে সবাইকে হেল্প করতে হবে, সবাই যাতে বিজনেস করতে পারে, এসএমই গুলি যাতে ভালোভাবে রান করতে পারে, এই স্মল মিডিয়াম ব্যবসাগুলি যাতে বসে না যায়, যাতে তাদের ক্ষতি না হয়, এই চিন্তা এখন কি করবে? বিকজ দিস ইজ দ্য ক্যাপিটালিস্টিক ইকোনমি। এখানে আপনার এই যে করোনা প্যান্ডেমিকে আপনারা আমরা দেখবেন, এই যে গভর্নমেন্ট ইজ ইন্ট্রোডিউসিং এটাকে কি বলে, যে একটা প্ল্যান দিয়েছে না, এদেরকে লোন সাপোর্ট দিচ্ছে। এই যে লোন সাপোর্ট দিচ্ছে, এগুলি তো বড় বড় কোম্পানিগুলি, ইন্ডাস্ট্রিগুলি এরা পাচ্ছে, গার্মেন্টস এর লোকজন পাচ্ছে, বড় বড় কোম্পানি ইন্ডাস্ট্রিগুলি পাচ্ছে, এবং রিসেন্টলি হয়তো এসএমই সেক্টরে কিছু কিছু দিচ্ছে। কিন্তু আপনার হয়তো ভালো আরো, পেয়েছে স্যার, জি এসএমইতে তো ভালোই পেয়েছে, 20,000 কোটি টাকার পেয়েছে স্যার। জি জি, এই যে সেকেন্ড টাইম আবার দিচ্ছে। আবার ট্রান্সপোর্টে দিয়েছে 1,200 কোটি টাকা। জি, তো এখন তো ম্যাক্সিমাম বেনিফিশিয়ারি তো বড় বড় কোম্পানিগুলি, ওরা আগে বেশি পেয়েছে, ওরা হয়তো টিকে আছে। কিন্তু ওই যে এলাকার মধ্যে মনে করেন, এলাকার মধ্যে একটা যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাঙায় একটা লোক ছিল, একটা দোকান ছিল, ওই লোকের অবস্থা হয়তো খারাপ, কারণ সে লোনও পাচ্ছে না, সে লোনও পাচ্ছে না। তার মানে স্মল স্মল যে ইন্ডাস্ট্রিগুলি, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের দেখার কেউ নাই। এবং আলটিমেটলি এইটা কেন হচ্ছে, এক্সাম্পল বললাম, বিকজ এই যে ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম, এখানে যাদের আছে, যারা রিচ, যারা কর্পোরেশনের মালিক, বা তাদের থেকে আরেকটু নিচে মিডিয়াম এন্টারপ্রাইজ, এইগুলি এরা হয়তো দে আর গেটিং দ্য বেনিফিট। বাট যারা একেবারেই মানে স্মল বিজনেস করে, তাদের কথা কেউ ভাববে না। আর এটা হলো বর্তমান সিস্টেম। আর যদি আমাদের এখানে ইন্টারমিডিয়ারি না থাকতো, হয়তো কর্পোরেশন না থাকতো, তো এটি 50 বছর আগে হয়তো দেখলেও আপনি দেখবেন, খুঁজে পাবেন, তখন স্মল বিজনেস গুলি অনেক বেশি অ্যাক্টিভ ছিল। কারণ তখন তো আমরা এই যে মানে কি বলবো, একটা প্রোডাক্ট কেনার জন্য, একটা পাউরুটি কেনার জন্য হয়তো ওই যে ওই এলাকার মধ্যে একটি ইন্ডাস্ট্রি ছিল, সে পাউরুটি তৈরি করে
সেই এলাকার মধ্যে সাপ্লাই দেয়। তারপরে হয়তো হলুদের গুঁড়া ভাঙাতো, সেই এলাকার মানুষগুলি ওখান থেকে দোকানে সাপ্লাই দিত, ওখান থেকে কিনতো। আর যখন এখান থেকে আপনার এটি কর্পোরেশনে আসলো, তখন তো আমরা এগুলির ব্র্যান্ডিং দেখি, যে এখন আর হলুদের গুঁড়া তো ব্র্যান্ডিং ছাড়া আমরা কেউ কিনি না। আর আর এই যে ইয়াগুলি ব্রেড, সেটিও আমরা এই ব্র্যান্ড ছাড়া আমরা কিনি না। তাহলে স্মল বিজনেস গুলি কিন্তু ওখানেই মার খেয়ে গেল। তার মানে কর্পোরেশনের আধিপত্যের কারণে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ গুলি এভাবে মানে আলটিমেটলি দে আর এফেক্টেড। কর্পোরেট পার্টনারশিপ বা স্মল এগুলি সব টু সাম এক্সটেন্ট এফেক্টেড। এখন এটি কেন হচ্ছে এবং কর্পোরেশন কেন রাইজ করছে, সেটিকে পজিটিভলি দেখানো হয়, বিকজ ইকোনমি ইজ রাইজিং, কর্পোরেশন ইজ রাইজিং, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে, বাইরের কোম্পানিগুলি আসছে, দেশে বড় বড় কোম্পানি বোঝা হচ্ছে, যাচ্ছে না স্যার। দেশে বড় বড় কোম্পানি হচ্ছে, এফডিআই হচ্ছে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি আসছে এখানে, আমাজন চলে আসছে, আলিবাবা চলে আসছে, তো ইকোনমির অবস্থা খুবই ভালোর দিকে যাচ্ছে। সেগুলি আমরা হয়তো পজিটিভলি এগুলিকে এক্সপ্লেইন করি, আমরা এগুলি দেখি। কিন্তু এর আরেকটি দিক আছে, আরেকটি দিক হলো, সেটা হলো রিয়েল ইকোনমি is affected, and the economy is dependent on the multinational company, on the foreign government, foreign country or international organizations যাদের কাছ থেকে লোন নেওয়া হচ্ছে, এগুলির মানে ইকোনমির ডিপেন্ডেন্সি বেড়ে যায় এক কথায় যদি বলি। এবং দেশীয় উৎপাদন বা যে লোকাল প্রোডাকশন এন্ড সেলফ ডিপেন্ডেন্ট হওয়া, সেই জায়গাটাতে কিছুটা ঘাটতি দেখা দেয়। কারণ এটা আপনারা নিজেরা সহজেই বুঝবেন যে ইভেন মানে পেঁয়াজ যদি ইম্পোর্ট বন্ধ হয়ে যায় আমাদের, তখন মানে অনেক সাফার করতে হয়। ওয়াই? বিকজ দ্য লোকাল ইন্ডাস্ট্রি, লোকাল স্মল বিজনেস এগুলি ডেভেলপ করে না, এই কারণে উই হ্যাভ অপরচুনিটি বাট উই আর ডিপেন্ডেন্ট টু সাম এক্সটেন্ট। তো এই সমস্যাগুলি তৈরি হয়, এবং এগুলির পেছনে রোল প্লে করে কারা? এই কোম্পানিগুলি, এবং অন্য কোথায় এই ফাইন্যান্সিয়াল মার্কেট এবং এই ইন্টারমিডিয়ারি গুলি। তাহলে আমরা যদি বলি এটা মানে যে ডিসকাশনটা আমরা করছি সেটা হলো ইম্পর্টেন্স অফ ফাইন্যান্সিয়াল মার্কেট। তাহলে দুইটি দিকই আমরা বললাম যে ফাইন্যান্সিয়াল মার্কেট ইট ইজ ইম্পর্টেন্ট ইন দিস কারেন্ট ফ্রেমওয়ার্ক, কারেন্ট ইকোনমিক এন্ড ফাইন্যান্সিয়াল ফ্রেমওয়ার্ক। এটি রোল প্লে করে থাকে এবং এর ইম্পর্টেন্স রয়েছে, এটি ছাড়া হয়তো আমরা চিন্তা করতে পারবো না। কিন্তু বাট দিস ইজ নট ওয়ান অল ইন ওয়ান, এটি মানে আলটিমেট এক, এর বাইরে কিছু না এরকম না বিষয়টা। মানে there is alternative business opportunity, স্মল বিজনেস, মিডিয়াম এন্টারপ্রাইজ, এগুলি অল্টারনেটিভ চিন্তা করলে সেগুলি রয়েছে, বা ইকোনমিকে সেলফ ডিপেন্ডেন্ট তৈরি করার জন্য আরো কিছু চিন্তা ভাবনা করার সুযোগ বা অপশন রয়েছে, যদিও সেগুলি আমাদের সোসাইটিতে এখন ইগনোরড, এগুলি নিয়ে কেউ ভাবছে না। কারণ কেন ভাবছে না? কারণ একটি গ্রুপ, সবসময় আমরা চিন্তা করি যে আচ্ছা বিবিএ এমবিএ করে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজার হলে সার্ভ করব, গাড়ি হবে, বাড়ি হবে, ফাইন, ভালো আছে। আর একজন চিন্তা করবে যে যে যদি একটা নিজে বিজনেস করতে চাই, অনেক রিস্ক আছে, কি দরকার, তার চেয়ে আমি একটি ভালো জব খুঁজি। তো এটি হলো এক ধরনের চিন্তা, যার কারণে আমরা দেখি যারা বিজনেস করতে পারে, যারা বিজনেস রিস্ক নিতে পারে, এই লোকগুলি কিন্তু এখানে আসছে না, তারা হয়তো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিকে সার্ভ করছে। তার মানে সোসাইটির যারা মেরিটোরিয়াস পিপল, মেরিটোরিয়াস স্টুডেন্ট, তারা কিন্তু যাচ্ছে এই কর্পোরেশন গুলিকে সার্ভ করার জন্য। এবং বিজনেস সেক্টরে আসছে কিছু লোক, বা আগে থেকে যারা আছে, তারা হয়তো কর্পোরেশনের সাথে ফাইট দেওয়ার মতো, they don't have that enough financial solvency or enough capital, সেটি তো তারা করতে পারবে না। কারণ কি? কারণ সে তো একজন ইন্ডিভিজুয়াল, আর সে তো একজন কর্পোরেশন, ওর তো ক্যাপিটাল হিউজ, তেমন ওর সাথে ফাইট করার মতো তার সেই ক্যাপাবিলিটি নাই, ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি নাই। এটা একটা দিক। আরেকটি হলো রাষ্ট্র তো চাচ্ছে যে এই কর্পোরেশন গুলি আরো বেশি প্রমোট করুক, আরো বেশি প্রাইভেটাইজেশন হোক, কারণ প্রাইভেটাইজেশনের মাধ্যমে আরো বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হোক, এই দিকটাকে বেছে নিয়েছে।
মানে এই দিকটাকে বেছে নিয়েছি, যে দিকটা যদিও কর্পোরেশন বা ক্যাপিটালিস্টিক ইকোনমিক তাদের দিক, সেটিকে আমরা বা গভর্নমেন্ট আমরা বেছে নিয়েছি, যার কারণে হয়তো রিয়েল ইকোনমির দিক, যেটি ইকোনমিকে সেলফ ডিপেন্ডেন্ট তৈরি করার দিক, সেটি হয়তো আমরা ওখানে নজর দিচ্ছি না, এবং আলটিমেটলি ডিপেন্ডেন্সির মাধ্যমে আমরা ডেভেলপমেন্টের চিন্তা করছি। তো এভাবেই চলছে, আর আমরা মনে করছি দিস ইজ দ্য সলিউশন, দিস ইজ দ্য ওয়ে, এভাবেই করতে হবে, সবাই এভাবেই চিন্তা করছে। তো এই জন্য ফাইন্যান্সিয়াল মার্কেটগুলি কিভাবে আরো স্ট্রাকচার্ড করা যায়, কিভাবে আরো ডেভেলপ করা যায়, শেয়ার মার্কেটকে আরো কিভাবে ইফেক্টিভ করা যায়, আরো কিভাবে ভালো করা যায়, ব্যাংকিং গুলিকে আরো কিভাবে সলভেন্সি এনশিওর করা যায়, ক্যাপিটাল স্ট্রেংথ বাড়ানো যায়, মানে এই বিষয়গুলি নিয়ে হয়তো আমরা কনসার্ন আরো বেশি চিন্তা করছি, বাট উই আর নট থিঙ্কিং অ্যাবাউট ইন জেনারেল সেন্স about the welfare economy, about the welfare of the general people, সেই দিকটি হয়তো ওইভাবে আমরা ভাবছি না, যদিও সেটা ভাববার একটি সুযোগ ছিল। You got the point? Yes, sir. ফাইন্যান্সিয়াল মার্কেটের, তো দিস ইজ দ্য রোল আমরা যেটি বললাম বা ইম্পর্টেন্স। আচ্ছা, আর একটি মার্কেট রয়েছে যেটি একটু আমরা আইডিয়া দিই, পরে হয়তো পাবেন, ওটিসি মার্কেট, ওভার দ্য কাউন্টার মার্কেট। মানে এই মার্কেটটা কি, এটি অনলাইন বেসড ট্রেডিং হয়, এখানে মনে করেন শেয়ার ট্রেডিং হয়, যেগুলি শেয়ার ট্রেড করতে তো আসলে ডিএসসি তে লিস্টেড থাকতে হয়। তো দেয়ার আর সাম আনলিস্টেড কোম্পানি হু হ্যাভ সাম শেয়ারস ট্রেডিং ইন দ্য মার্কেট, যেগুলি লিস্টেড না ডিএসসি তে, অথবা কখনো আনলিস্টেড হয়ে গেছে, কোনো কন্ডিশন ফুলফিল করতে পারেনি, এরা এই ওটিসি তে ট্রেড করে। তারা ওভার দ্য কাউন্টার মার্কেটে ওই ধরনের ইনস্টিটিউশন গুলি ট্রেড করে, যারা হয়তো ডিএসসি বা সিএসসি তে ট্রানজেকশন করতে পারছে না, এবং এটি অনলাইন বেসড ট্রানজেকশনই এখানে বেশি হয়ে থাকে, এটিকে বলে ওভার দ্য কাউন্টার মার্কেট। বাংলাদেশেও এটি রয়েছে, রিসেন্টলি এটি চলছে বাংলাদেশে, আগে হয়তো ছিল না, 2-4 বছর হয়েছে এটি ওটিসি ভালোই চলছে, ওভার দ্য কাউন্টার মার্কেট। নাসডাক ইজ দ্য এক্সাম্পল, নাসডাক আমাদের দেশের না, এটা একটি ইন্টারন্যাশনাল মার্কেট এন্ড এক্সাম্পল অফ ওটিসি। আমরা মার্কেট সম্পর্কে অনেক আইডিয়া নিলাম এই চ্যাপ্টারে। আমাদের আর টপিক নাই। আচ্ছা, এতটুকু বুঝছেন কিনা, কোনো প্রশ্ন থাকলে, না বুঝলে বলেন, আমরা অন্য চ্যাপ্টারে অন্য টপিকে যাব। আমরা ইম্পর্টেন্স এবং রোল নিয়ে যে এতক্ষণ কথা বললাম, এটা বইয়ের সাউন্ড এইখানে বোঝা পাবেন। যাচ্ছে না। কথা শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি স্যার, হয়তো বা ওনার নেটওয়ার্ক সমস্যা মেবি। আচ্ছা, তাহলে শোনা আপনি যাচ্ছে। যে শুনতে পাচ্ছেন না একটু নেটটা চেক করেন, কারণ সমস্যা হলে তো সবাই শুনতে পেত না। আপনি আপনার নেটটা চেক করে নেন বা মাইক্রোফোনটা দেখেন, চেক করেন। ইম্পর্টেন্স অফ ফাইন্যান্সিয়াল মার্কেট আমরা কোন পেজ থেকে পড়লাম স্যার? হ্যাঁ, ইম্পর্টেন্সটা পড়লাম, আর এই যে 109 নম্বর পেজে এখানে পাবেন ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ এন্ড দেয়ার রোলস ইন না ফাইন্যান্সিয়াল স্যার, মার্কেট। আমিও শুনতে পাইছি। Financial intermediaries and their roles in financial markets, এটি 109 নম্বর পেজে, এই যেটি আমি এখানে শো করছি, এটা এখানে পাবেন। এতক্ষণ ডিসকাশন যেটি করলাম এখানে এগুলি পাওয়া যাবে, এখানে আছে, বই থেকে এখান থেকে পড়বেন।
আচ্ছা, এই চ্যাপ্টার আমরা মোটামুটি শেষ করেছি। এতক্ষণ যা বললাম এই টপিকগুলি কভার হয়েছে। তার মানে এখানে আমরা কি কি বললাম? এক নাম্বার হলো ফাইন্যান্সিয়াল মার্কেট, তারপরে টাইপস অফ ফাইন্যান্সিয়াল মার্কেট, তারপরে আমরা বললাম ফাইন্যান্সিয়াল ইম্পর্টেন্স অফ ফাইন্যান্সিয়াল মার্কেট এন্ড রোল অফ ফাইন্যান্সিয়াল মার্কেট। এগুলির মধ্যে এতক্ষণ যা যা বললাম সব আছে। সিকিউরিটি মার্কেট। জি জি স্যার, আমাদের এখানে ইম্পর্টেন্স যেটা ফাইন্যান্সিয়াল মার্কেটের, সেখানে আমরা আউটফ্লো এবং ইনফ্লো অফ ফান্ড এর বাইরে আর ইম্পর্টেন্স অ্যাড করার মতো, সেটা কি ওই 109 নাম্বার পেজ থেকে অ্যাড করব? জি জি ওইখানে আছে ডিটেইল। আমরা যে আলোচনাগুলি বা ডিসকাশন করেছি ওখানে কিছু বোঝা যাচ্ছে না স্যার। আমার কথা শুনতে পাচ্ছেন না? আমরা শুনতে পাচ্ছি, মনিরুল ভাইয়ের অথবা প্রবলেম হচ্ছে। আচ্ছা মনীষ সাহেব, আপনার ইয়েটা চেক করেন, নেট বা মাইক্রোফোন এটা একটু চেক করেন, কারণ অন্যরা তো শুনতে পাচ্ছে। আর সামহাউ মিস আমরা করলে শুনতে পাচ্ছি। ভিডিওটা দেখে নিন। আচ্ছা, তো এই যে বিষয়গুলি বললাম এগুলি পড়বেন ওখানে। আর এই যে চ্যাপ্টারের শেষের দিকে এটা দেখবেন, এখানে কোশ্চেন আনসার আকারে এগুলি দেয়া আছে। এই এখন যেখানে বের করলাম 117, what are financial market and what role do they play in improving the standard of living in an economy? এখানে কোশ্চেন সাথে কিন্তু এই যে আনসার শর্টলি। তার মানে এখানে আপনি ওই যে কোশ্চেন আনসার হিসেবে পড়তে চাইলে এখানে এগুলি আপনি পড়তে পারবেন। আর চ্যাপ্টারের ভিতরে তো ডিটেইল আছে। ওকে, এখানে এই যে আমি দেখাচ্ছি এগুলি সব কোশ্চেন বোল্ড করা, আর সাথে যে প্যারা এগুলি হলো আনসার, শর্ট আনসার আর কি। আর ডিটেইলস তো চ্যাপ্টারের ভেতরে আছে। ইয়েস স্যার। আমরা যেগুলি টপিক আলাপ করলাম এখানে আছে সব। ওকে, তাহলে চ্যাপ্টার আমাদের মোটামুটি শেষ। কোনো প্রশ্ন থাকলে বলেন, কমেন্ট থাকলে বলেন। আমরা আগামী ক্লাসে নতুন চ্যাপ্টার শুরু করব। ওই চ্যাপ্টারে স্যার এই বইটা কেনার ক্ষেত্রে কেউ কি হেল্প করতে পারবে? যারা কিনেছে তারা হয়তো বলতে পারবে। পাওয়া যায় স্যার, নীল খেতে পাওয়া যাচ্ছে, বাট এখন তো বন্ধ। আপনি মনি ভাই লকডাউনের পরে হয়তো। মেসেঞ্জার গ্রুপে আমি ওই লাইব্রেরি ওর সাথে কথা বলে আসছি, যে হ্যাঁ। যদি কেউ আপনার কাছে কন্টাক্ট করে পার্সেল পাঠানো যায় কিনা, আমি নাম্বার দিয়ে দিব, আপনি পার্সেল ব্যবস্থা করে নিয়ে ভাড়া দিলে হয়তো কেউ পাঠাই দিবে। বা নাম্বারটা দেওয়া যাবে? আমি নাম্বারটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। কার্ডটা দিয়ে দিব, তাহলে কথা বললেই হবে। হ্যাঁ, ওটাই ভালো হবে, ওটাই ভালো হবে। ওকে ফাইন, তো ওইভাবে সবাই হেল্প নেবেন বইয়ের। আর আগামী ক্লাসে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব ওখানে কিছু ক্যালকুলেশন ফর্মুলা রয়েছে, এই কারণে ওই দিন সবাই হাতে ক্যালকুলেটর রাখবেন, সায়েন্টিফিক ক্যালকুলেটর, হাতের কাছে কাগজ কলম, বই খাতা এবং ক্যালকুলেটর এগুলি রাখবেন। স্যার আপকামিং ক্লাসের জন্য। জি জি, আপকামিং আছে। ক্লাসের জন্য। আর স্যার আপনি তো শুধু ওই গত ক্লাসেরটা ভিডিও দিয়েছেন, আমরা তো অতটা অথবা ক্লাসটা করেছি কিন্তু মনোযোগ ছিল না। এর আগের যে দুইটা ক্লাস ছিল ওগুলোর কি ভিডিও দিবেন? একটাই তো দিয়েছি, একটাই ছিল। দিয়েছি, বই থেকে পড়েছি আমরা, ওই একটাই, সেটাই দিয়েছি। এর আগে তো শুধু পরিচয় পত্র ছিল। আগের ক্লাসে দেওয়ার মতো ওরকমের তেমন কিছু ছিল না, এই জন্য দেওয়া হয়নি। ওকে স্যার। আর আমার নামটা মোতালেব হোসেন নামে কাউন্ট করেন, আমি আজকে ল্যাপটপ থেকে করছি। সৈয়দ হোসাইন যেটা, এটা? জি জি স্যার। আচ্ছা আচ্ছা। আর আপনি একটু অ্যাক্সেস দিলে আমি নামটা চেঞ্জ করে নিতাম। এতক্ষণ যাবত নেটওয়ার্ক সমস্যা ছিল। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? ইম্পর্টেন্স অফ ফিনান্সিয়াল মার্কেটের পর কোনটা পড়েছেন স্যার? শুনতে পাচ্ছে। জি, আমরা ওই টপিকগুলি আবার সামারি করে দিয়েছি। ফাইন্যান্সিয়াল মার্কেট, টাইপস, ইম্পর্টেন্স, রোল, এই কয়েকটা টপিক আমরা কভার করেছি, এবং চ্যাপ্টারের শেষের দিকে সবগুলি কোশ্চেন আকার হিসেবেও শর্টলি ডিসকাশন আছে, দেখে নেবেন। আর স্যার টাইপ অফ ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ এটা তো নেন।
ওইটাই শেষ ছিল, আপনি যেখানে ইম্পর্টেন্স অফ ফাইন্যান্সিয়াল মার্কেটস, ওইটাই শেষ চ্যাপ্টার ছিল 109 নাম্বার পেজে। 109 আর লাস্টে কত বললাম 119 সম্ভবত 117 17 17 হ্যাঁ, 17 তো ওইখানে এগুলি পাবেন। তো এই আর কি, আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, না হলে আজকে শেষ করে দিব। আর আগামী ক্লাসের জন্য জি স্যার, ক্যালকুলেটর সবাই যদি থাকে ভালো, না থাকলে আগে ম্যানেজ করে রাখবেন। জি জি আছে স্যার আমাদের। স্যার